Hello students, welcome to my channel Keep Studying, Learning and Exploring. কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা বোর্ডেতে লেখা দেখেই বুঝতে পারছো টপিকটা দেখে যে ক্লাস 11 এর সেমিস্টার 3 একদম প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা কি না মহী সঞ্চরণ তত্ত্ব। আচ্ছা, মহী সঞ্চরণ যার ইংরেজি টার্মটা হলো কন্টিনেন্টাল ড্রিফট। আমরা যদি কথাটাকে ভাঙি না তাহলেই সমগ্র চ্যাপ্টারের যে মূল বিষয়টা সেটা আমাদের কাছে চলে আসবে। দেখো, এই মহী কথাটা এসেছে মহাদেশ থেকে। সঞ্চরণ সরে যাওয়া, অর্থাৎ আমরা আমাদের গ্লোবে বা ওয়ার্ল্ড যে ম্যাপটা আর কি আমরা এখন দেখি সচরাচর, আমরা বইতে বা সব জায়গায় যে ওয়ার্ল্ডের ম্যাপটা দেখি, আজ থেকে বহু কোটি কোটি বছর আগে পৃথিবীর এই মানচিত্রটা কিন্তু মানে সব দেশ এবং মহাদেশ মহাসাগর নিয়ে যে মানচিত্রটা আমরা দেখছি, এটা কিন্তু এরকম ছিল না, এরা সব একসাথে ছিল। তারপরে কি হয়েছে, বিভিন্ন ভাবে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে ভূ আন্দোলন হয়েছে, আরো অনেক ঘটনা ঘটেছে। তার ফলে কি হয়েছে, এই মহাদেশ দেশ মহাসাগর গুলো মানে এদের মধ্যে ভাঙন হয়েছে, এরা সরে গেছে, সরে গিয়ে তারা বিভিন্ন দিকে সরে গেছে। এর জন্য প্রচুর শক্তি মানে কিছু এন্ডোজেনেটিক প্রসেস কাজ করেছে। এগুলো সব আমরা আস্তে আস্তে জানবো ডিটেলসে। হয়ে এখন আমরা বর্তমান পৃথিবীর মানচিত্রটা দেখতে পাই যে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে, আন্টার্কটিকা দক্ষিণ দিকে, অস্ট্রেলিয়া দক্ষিণ দিকে, ভারতের একটা নির্দিষ্ট অবস্থান রয়েছে। কিন্তু ওই বললাম কোটি কোটি বছর আগে এরা কিন্তু সব একসাথে ছিল। তাহলে কখন এরা একসাথে ছিল, কখন এরা ভেঙেছে, কখন সরে গেছে? হ্যাঁ, যখন একসাথে ছিল তখনই বা এদেরকে কি বলা হতো, তারা কিভাবে মানে হঠাৎ করে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে এইবার সরলো কেন? এই সব নিয়েই আজকে আমাদের কন্টিনেন্টাল ড্রিফট আলোচনা। এই কন্টিনেন্টাল ড্রিফট বা মহী সঞ্চরণ তত্ত্ব যিনি দিয়েছেন মতবাদটা, আলফ্রেড ওয়েগনার। উনি একজন জার্মান আবহবিদ ছিলেন। উনি পুরা জলবায়ু মানে প্যালিও ক্লাইমেট রিলেটেড কিছু রিসার্চ করতে গিয়ে তিনি দেখলেন যে যে আবহাওয়ায় যে উপাদান থাকার কথা সে তো সেখানে নেই, বরং অন্য জায়গায় রয়েছে। মানে কিছু মানে প্লান্ট স্পিসিস, কিছু অ্যানিমাল স্পিসিস যে জলবায়ুতে থাকার কথা বা তাদের যে ফসিলস গুলো, যেহেতু মানে কি বললাম পুরা জলবায়ু বা প্যালিও ক্লাইমেট, তার মানে আমরা তাদের কিছু ফসিলস নিই, মানে উনি কিছু তাদের ফসিলস বা জীবাশ্ম নিয়ে গবেষণা করতে চেয়েছিলেন। তো সেই জীবাশ্মগুলি উনি দেখলেন যে যার নিরক্ষীয় অঞ্চলে থাকার কথা তার ফসিলসটা পাওয়া গেছে হিম অঞ্চলে, যার হিম অঞ্চলে থাকার কথা তার ফসিলসটা পাওয়া গেছে ক্রান্তীয় অঞ্চলে। এটা কি করে হয়? এইসব নিয়ে গবেষণা করতে করতে উনি তখন এই তত্ত্বে উপনীত হলেন যে এই দেশ মহাদেশগুলো কোনো একটা সময় একত্রিত ছিল। যদিও তার আগে বিভিন্ন ভূতত্ত্ববিদ বা ভূগোলবিদের এই তত্ত্বে এই কন্টিনেন্টাল ড্রিফটের বিষয়টা উঠে এসেছে, সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করব, কোন ভূতত্ত্ববিদ কি নিয়ে বলেছেন। বাট ওয়েগনারের যে রিসার্চের বিষয়টা, সেই রিসার্চের বিষয় থেকে উনি এই তত্ত্বে উপনীত হয়েছিলেন। তো চলো তাহলে ডিটেলসে দেখে নেওয়া যাক। তাহলে স্টুডেন্ট, প্যানজিয়া ট্যান্থালাসের বিষয়টা তো আমি বললাম, এবারে একটা বিষয় বলি, সেটা হলো প্যানজিয়া আলটিমা। সেটা হলো ভূবিজ্ঞানীরা মনে করেন যে প্যানজিয়ার পূর্বেও টুকরো অংশ ছিল বা তিনটে অখণ্ড স্থলভাগ ছিল। সেগুলো কি কি? একটা হলো পান্নোসিয়া, রোডিনিয়া এবং কলম্বিয়া। এই তিনটি অখণ্ড অতি মহাদেশ ভেঙে
তারপরে মহাদেশ মহাসাগর এবং আবার সেগুলো জোড়া লেগে প্যানজিয়া সৃষ্টি হয়। আবার প্যানজিয়া ভেঙে গিয়ে লরেশিয়া গন্ডোয়ানা ল্যান্ড, লরেশিয়া থেকে ইউরোপ, উত্তর আমেরিকা, গন্ডোয়ানা ল্যান্ড থেকে আফ্রিকা, দক্ষিণ আমেরিকার কিছু অংশ, আন্টার্কটিকা, ভারতীয় উপদ্বীপ, অস্ট্রেলিয়া, এগুলো সৃষ্টি হয়। তার মানে এটা এক ধরনের চক্র বলা যেতে পারে, বা এক ধরনের ওয়েগনারিয়ান সাইকেল বা অতি মহাদেশ চক্র, এটা নাকি চলতেই থাকবে। তো যাই হোক, আমরা যদি এই ছবিটায় আসি, আমরা কি দেখতে পাবো? প্যানজিয়া প্যান্থালাসের অবস্থান দেখতে পাচ্ছি 15 কোটি বছর আগে কেমন ছিল, মানে তারপরে তো আস্তে আস্তে প্যানজিয়া ভাঙতে শুরু করে। তো সেই ভাঙার কারণটাও কিন্তু এখানে দুটো ভাঙার কারণ উল্লেখ করা হয়েছে। ওয়েগনার মনে করেন মেসোজোয়িক যুগ অর্থাৎ 22 কোটি বছর আগে দুটো কারণে প্যানজিয়ার ভাঙন শুরু হয় এবং টুকরোগুলো দুটো নির্দিষ্ট দিকে, উত্তর ও পশ্চিম দিকে সরে যায়। প্রথমটা কি? প্রথমটা হলো যে বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তি। কি হয়েছিল? 45 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায় সবচেয়ে তীব্র এটা ছিল। এর প্রভাবে নিরক্ষরেখার দিকে উত্তর ও পূর্ব দিকে মুখ করে মহিসঞ্চরণ ঘটে। তার মানে ভারত আর অস্ট্রেলিয়া উত্তর পূর্ব দিকে গমন করে। মানে আমি যদি আগের ছবিটায় এই অ্যারোগুলো যদি ফলো করি, উত্তর পূর্ব দিকে ভারত আর অস্ট্রেলিয়া চলে গেছে, আর জুরাসিক থেকে টার্শিয়ারি উপযুগে তারপরে ভারত মহাসাগরে জন্ম হয়, আর আফ্রিকা, ইউরোপ তারপরে পরস্পরের কাছাকাছি আসে। আর একটা কি শক্তির কথা উনি বলেছেন, সেটা হলো জোয়ারি শক্তি। এই জোয়ারি শক্তির ফলে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে সরে যায়। পশ্চিম দিকে সরে যাওয়াতে আটলান্টিকের জন্ম হয়, আটলান্টিক মহাসাগরের জন্ম হয়, আর প্যান্থালাসার অবশিষ্টাংশ রূপে প্রশান্ত মহাসাগরের সৃষ্টি হয়। মানে এখন প্যান্থালাসের অবশিষ্টাংশ হলো প্রশান্ত মহাসাগর। তো এই যে এত কিছু ঘটনা ঘটেছে, ওদিকে সরেছে, ভাঙন হয়েছে, বারবার ভাঙন হয়েছে, এর ফলে কি কি সৃষ্টি হয়েছে? এর ফলে হিমালয় আল্পসের মতন মঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছে, মেরু সরেছে, মেরুর স্মরণ হয়েছে। অর্থাৎ এখন আমরা যেখানে পৃথিবীর মেরু অবস্থান দেখতে পাচ্ছি, আজ থেকে বহু বছর আগে কিন্তু মেরু এখানে ছিল না। একটু যদি ভালো করে ছবিটা খেয়াল করো, দেখো 1801 খ্রিস্টাব্দে মেরু ছিল এরকম জায়গায়, বর্তমানে 2015 খ্রিস্টাব্দে মেরু এরকম জায়গায় এসেছে। তার ফলে এটা থেকে কি প্রমাণ হচ্ছে যে যত এরকম মহাদেশগুলো আরো ভাঙবে, মেরু কিন্তু ততই তার স্থান পরিবর্তন করবে। অবশ্যই উত্তর অভিমুখে সরে যাবে, তার স্থানটা কিন্তু এইভাবে সে পরিবর্তন করবে আস্তে আস্তে। এটা কি বলা হয়? মেরু ভ্রমণ বা পোলার ওয়ান্ডারিং। কেমন? আচ্ছা, কি কি প্রমাণ পাই আমরা? সব থেকে বড় প্রমাণ হলো এই ছবিটা যদি দেখো, যে দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল আর আফ্রিকার এই পশ্চিম উপকূল, এরা খাঁজে খাঁজে জোড়া, এদেরকে খাঁজে খাঁজে জোড়া লাগানো যাচ্ছে। এটা হলো সব থেকে বড় একটা ভূপ্রাকৃতিক প্রমাণ, যেটাকে বলা হচ্ছে জিগসা ফিট। তারপরে এরা দক্ষিণ আমেরিকা এদিকে সরে গেছে, আফ্রিকা এদিকে সরে যাওয়াতে মাঝখানে আটলান্টিক মহাসাগরে জন্ম হয়েছে। এছাড়াও কিছু ভূতাত্ত্বিক প্রমাণ আছে, যেমন পশ্চিম আফ্রিকা আর ব্রাজিলের উরুগুয়েতে একই প্রকার নিচ শিলা গঠিত মালভূমি রয়েছে। ভারতীয় উপদ্বীপ, দক্ষিণ আমেরিকা ও অস্ট্রেলিয়ার শিল্ড মালভূমি অঞ্চলে একই রকম কয়লার সঞ্চয় দেখা যায়। শুধু তাই নয়, বলা হচ্ছে যে বর্তমানে ক্রান্তীয় জলবায়ুর অন্তর্গত যেসব জায়গাগুলো, অর্থাৎ উপদ্বীপীয় ভারত, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, আন্টার্কটিকা, অস্ট্রেলিয়ার বিস্তৃত অংশে পার্মোকার্বনিফেরাস যুগের গ্রাবরেখা সহ হিমবাহের ক্ষয়কাজের চিহ্ন রয়েছে। আবার ওড়িশার তালচের অঞ্চলে ইরাটিকের সন্ধান পাওয়া যায়। এর কারণ হিসাবে ওয়েগনার বলেন, বর্তমানে এই অঞ্চলগুলি বিচ্ছিন্নভাবে থাকলেও প্রাচীনকালে আন্টার্কটিকাকে মধ্যভাগে রেখে দক্ষিণ মেরুর কাছে এরা অবস্থান করত। আচ্ছা, এই যে এতগুলো প্রমাণের কথা বললাম, এতগুলো ঘটনার কথা বললাম, এর দ্বারাই বিজ্ঞানীরা প্রমাণ করেছিলেন
ওয়েগনার এবং তার সমসাময়িক বিজ্ঞানীরা যে নিশ্চয়ই এই স্থলভাগগুলো কোনো একটা কালে কোনো একটা সময় একসাথে ছিল, তারপরে তারা যত দিন গেছে, যুগ গেছে, তারা বিভিন্ন দিকে সরে গেছে এবং একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তো কোন যুগে কোন কি ঘটেছে, যেমন মনে করো কার্বনিফেরাস যুগে, অর্থাৎ আজ থেকে 34 বছর, 34 কোটি বছর আগে, 34 বছর নয়, 34 কোটি বছর আগে প্যানজিয়া একটা অখণ্ড বৃহৎ স্থলভাগ রূপে অবস্থান করত। তারপরে ত্রিয়াসিক যুগে, অর্থাৎ 20 কোটি বছর আগে কি হয়েছে, প্যানজিয়া দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা হলো, একটা জানি আমরা লরেশিয়ার, একটা হলো গন্ডোয়ানাল্যান্ড, আর মাঝখানে টেথিস নামে একটা অগভীর মহাসাগর ছিল। জুরাসিক যুগে কি হয়েছে, গন্ডোয়ানাল্যান্ড অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, ভারতীয় উপদ্বীপ, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশে বিভক্ত হয়। লরেশিয়া উত্তর আমেরিকা, ইউরোপ ও এশিয়া মহাদেশে বিভক্ত হয়। আর আন্টার্কটিকা দক্ষিণ মেরু অঞ্চলে আবদ্ধ হয়ে পড়ে। ভারত আর অস্ট্রেলিয়া আফ্রিকা ও আন্টার্কটিকা থেকে বিচ্ছিন্ন হয়ে উত্তর পূর্ব দিকে সরে যাওয়াতে ভারত মহাসাগরের জন্ম হয়। তার মানে বুঝতেই পারছো এই ঘটনাগুলো কিন্তু একদিনে ঘটেনি, কোটি কোটি বছর সময় লেগেছে এবং এর পেছনে কিন্তু প্রচুর শক্তি কাজ করেছে। অবশ্যই ভূ আন্দোলন জনিত শক্তি কিন্তু এখানে প্রধান দায়ী। এরপরে যদি আসি ক্রিটেসিয়াস যুগে, অর্থাৎ 6.5 কোটি বছর আগে, এই যে দুই আমেরিকা পশ্চিমে সরে গিয়ে আটলান্টিক মহাসাগর, উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের সৃষ্টি হয়। আর তারপরে কি হয়, এশিয়ার পূর্ব প্রান্তে পূর্ব এশিয়া বৃত্তচাপীয় দ্বীপমালার সৃষ্টি হয়। প্যান্থালাসের অবশিষ্ট অংশরূপে প্রশান্ত মহাসাগরের জন্ম হয়। এছাড়াও আমরা কিছু পুরা জীবগত প্রমাণ দেখতে পাই। এখানে দেখো, এইটা গ্লসাপটারিস, এটাও গ্লসাপটারিস, এই দুটো হলো একটি ফান জাতীয় জীবাশ্ম। সরি, পার্মিয়াম যুগে পুরো গন্ডোয়ানা ভূখণ্ডের আফ্রিকা, দক্ষিণ ভারতীয় দ্বীপপুঞ্জ অস্ট্রেলিয়াতে ছিল, দক্ষিণ ভারতীয় উপদ্বীপ আর অস্ট্রেলিয়াতে ছিল। আচ্ছা, এই যে এতগুলো জায়গার নাম বললাম, এরা তো একে অপরের থেকে অনেক কিলোমিটার দূরে, তাহলে এই ফানগুলো তো হেঁটে হেঁটে এদিক ওদিক করেনি, কিন্তু একই ফানের জীবাশ্ম এই দেশগুলোর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, এই ভূখণ্ডগুলোর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এটাই কি প্রমাণ করে না যে এই ভূখণ্ডগুলো আগে তারা এইরকম অবস্থায় ছিল? আবার মনে করো যে মেসোসরাস, তারপরে যেসব প্রাণী জীবাশ্মগুলো, লিস্টোসরাস, এইসব প্রাণী জীবাশ্মগুলো, এগুলো হলো জলজ কুমির বা সরীসৃপ। মেসোজোয়িক যুগে ব্রাজিল, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকায় ছিল। বর্তমানে এদের পাওয়া যাচ্ছে নিউ জার্সিতে, দক্ষিণ ডাকোটা, তারপরে বেলজিয়ামের একটা উপত্যকায়। কি করে হচ্ছে? কারণ কি সেই একই ঘটনা, যে এরা তো একটা সময় এই অবস্থায় ছিল, যার জন্যই সরীসৃপ গুলো এদিক ওদিক মুভ করতে পেরেছে। তারপরে যেই সরে গেছে তারা আর কিন্তু মুভ করতে পারেনি, পরবর্তীকালে বিভিন্ন প্রাকৃতিক ঘটনায় তারা জীবাশ্মে পরিণত হয়েছে, তাই তো? আচ্ছা, এই যে মেরু ভ্রমণের কথা বললাম, ব্রিটিশ বিজ্ঞানী এস.কে রানকার, আমি একটু লিখে দিচ্ছি এখানে, দেখে নাও কি নাম বললাম বিজ্ঞানী, এস.কে রানকার ও পি.এস. ব্ল্যাকেট। ইউরোপ ও উত্তর আমেরিকা থেকে কিছু শিলার স্যাম্পল সংগ্রহ করেন, প্রমাণ করেন যে 50 কোটি বছর আগে পৃথিবীর ম্যাগনেটিক পোল ছিল মধ্য প্রশান্ত মহাসাগরে এবং সে সময় থেকে তা উত্তর পূর্ব এশিয়ার দিকে সরতে থাকে। প্রকৃতপক্ষে কিন্তু আমাদের যে মানে পৃথিবীর মেরু, সেটা কিন্তু স্থির। মহাদেশগুলো সঞ্চালনের জন্য মেরুর এই ধরনের একটা পার্শিয়াল স্থানান্তর ঘটে। তবুও এই তত্ত্বের কিছু সমালোচনা রয়েছে, যেমন এই যে জোয়ারি শক্তির কথা উল্লেখ করা হলো, জোয়ারি শক্তিতে বিজ্ঞানীরা বলছেন যে যে পরিমাণ শক্তি
হাজার হাজার কোটি গুণ শক্তিশালী হতে হয় শক্তিকে, যার ফলে পৃথিবীর আবর্তন থেমে যেতে পারে, সেটা কিন্তু ব্যাখ্যা করা হয়নি। আর মহাদেশগুলো সঞ্চালনে বৈষম্যমূলক অভিকর্ষজ বলও কিন্তু খুব অপর্যাপ্ত ছিল। আর আটলান্টিকের দুদিকের মহাদেশে আগ্নেয় শিলার কোনো কিন্তু সাদৃশ্য পাওয়া যায়নি। যেটা বলা হয়েছে যে জিগসা ফিটের কথা, তাহলে তো আটলান্টিক আগ্নেয় শিলার সাদৃশ্য পাওয়া যেত, তা কিন্তু পাওয়া যায়নি। জেফ্রিস এবং অন্যান্য বিজ্ঞানীরা মেরু ভ্রমণকে বা পোলার ওয়ান্ডারিংকে সম্পূর্ণ অসম্ভব বলে মনে করেন। তবু তার সত্ত্বেও অনেক তথ্য বা অনেক থিওরি কিন্তু এখানে ব্যাখ্যা দেওয়া যায়। যেমন মনে করো নবীন ভঙ্গিল পর্বতের পর্বত গঠনের ব্যাখ্যা। তারপর মনে করো এই মহাসঞ্চরণ তত্ত্বটি মহাদেশ ও মহাসাগরের উৎপত্তি ও বন্টনের যুক্তিসঙ্গত ধারণা দেয়। এছাড়াও ওয়েগনারের এই তত্ত্বকে ভিত্তি করেই পরবর্তীকালে হ্যারি হেস সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্ব আর সর্বাধুনিক প্লেট টেকটনিক তত্ত্বের বিকাশ ঘটে। কেমন? তাহলে এই হলো মহাসঞ্চরণ তত্ত্ব। তোমরা যারা আমার ভিডিওতে নতুন ভিউয়ার্স, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। কারণ এরকম প্রত্যেকটা একক থেকেই, ইউনিট থেকেই কিন্তু আমি ইম্পর্টেন্ট টপিকগুলো আলোচনা করব। বাকি ডিটেলস তো তোমরা বইতেই পেয়ে যাবে। আমি যেগুলো ধরো সম্ভাব্য প্রশ্নে আসতে পারে পরীক্ষায়, আমি সেইগুলো নিয়েই আলোচনা করব। ঠিক আছে? প্রশ্নে আসতে পারে যে ভারত উপদ্বীপ কার অংশ ছিল প্যানজিয়ার? উত্তর কি হবে না গন্ডোয়ানা ল্যান্ডের অংশ ছিল। ঠিক আছে? প্যানজিয়া কত মানে ভূতাত্ত্বিক যুগ পর্যন্ত অখণ্ড অবস্থায় থাকতো? উত্তর হবে কার্বনিফেরাস যুগ পর্যন্ত। কোন সময় প্যানজিয়ার ভাঙন ঘটে? না মেসোজোইক যুগে প্যানজিয়ার ভাঙন ঘটে। তাই তো? জিগসা ফিট আমরা কিভাবে প্রমাণ করি বা কোন বিষয়ে আলোচনা করি? না মহাদেশীয় সঞ্চরণ তত্ত্ব। এইরকম প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। কেমন? তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে তোমরা কোন টপিকটা নিয়ে আলোচনা শুনতে চাও সেটাই কিন্তু আমাকে অবশ্যই জানাতে ভুলো না, এবং তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো সবাই। থ্যাংক ইউ সবাইকে। কিপ স্টাডিং।